সেই বিকেলবেলা একটা ক্যাকটাসের প্রতীক্ষায় ছিলেন কর্নেল। 3টে নাগাদ সেটা পৌঁছানোর কথা, এদিকে 4টে বাজতে চলল। এই ধরনের প্রতীক্ষা কর্নেলের কাছে অসহ্য। পারিজাত নার্সারিতে ফোন করার জন্য রিসিভারের দিকে হাত বাড়িয়েছেন, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। দ্রুত সাড়া দিলেন। তারপর কোনো মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। আমি কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে কথা বলতে চাই। বলছি। শুনুন, পরিতোষ দাদু মানে পরিতোষ দত্ত আপনাকে এখনই তার সঙ্গে একটু দেখা করতে বললেন, খুব জরুরি দরকার। পরিতোষ দত্ত? এ নামে তো কাকেও চিনি না। নিশ্চয় চেনেন, আপনার নেম কার্ড নিয়েই তো তিনি আমাকে বাইরে কোথাও থেকে চুপি চুপি ফোন করতে বললেন। শুনুন, আমাকে পরিতোষ দাদু বলেছে কর্নেল সাহেব এখানকার ঠিকানা জানেন না, আমি যেন জানিয়ে দিই। ওই বরানগরে গঙ্গার ধারে, বাড়িটার নাম বিপ্লবী নিকেতন, ডানলপ ব্রিজ পেরিয়ে সেন্ট্রাল সেরামিক রিসার্চ সেন্টারের পাশের গলি। কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। ছাড়ছি। 1 মিনিট, আপনি কে? বিপ্লবী নিকেতনেই চাকরি করি। নাম বলুন প্লিজ। ঝর্ণা দাস। আপনি কিন্তু শিগগিরই চলে আসবেন। লাইন কেটে গেল। ঝর্ণা দাসের কথার মধ্যে আপচা কোলাহল আর গাড়ির হর্নের শব্দ ভেসে আসছিল। বোঝা যায় বাজার এলাকা থেকে ফোন করেছেন, হয়তো কোনো দোকান কিংবা পাবলিক বুথ থেকে। কিন্তু এ এক উটকো উৎপাত। কিছুতেই পরিতোষ দত্তকে কর্নেলের মনে পড়ল না, যাকে উনি নেম কার্ড দিয়েছিলেন এবং যিনি থাকেন বিপ্লবী নিকেতন নামে একটি বাড়িতে। বাড়ির নাম শুনে স্বাধীনতা সংগ্রামীদের আবাসন বলে মনে হলো কর্নেলের। মোটামুটি বড় আবাসন তো বটেই, কারণ ঝর্ণা দাস নামে এক মহিলা সেখানে চাকরি করেন। সমবায় আবাসনও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোনো এক পরিতোষ দত্ত কর্নেলকে ফোন করতে বলেছেন বাইরে কোথাও থেকে চুপি চুপি। তার মানে আবাসন অফিস থেকে ফোন করলে দ্বিতীয় পক্ষ জেনে যেতে পারে। দ্বিতীয় পক্ষ আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আরেকটি কর্নেল কাহিনী, বিড়ালের চোখ। আশা করছি গল্পটি আপনাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। তাহলে আর দেরি কেন শ্রোতা বন্ধু, এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে আমাদের গল্পটা শুনুন। গল্প ভালো লাগলে তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভুলে যাবেন না। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনী, বিড়ালের চোখ। কর্নেলের সিদ্ধান্ত নিজের কাছেই অদ্ভুত বলে মনে হলো। চুরুট ধরিয়ে ভাবতে থাকলেন তার কি করা উচিত। একটু পরে মনে হলো এটা কোনো ফাঁদ নয় তো। কর্নেলের জীবনে যত বন্ধু তত শত্রু। টেলিফোন গাইড তুলে নিলেন। বিপ্লবী নিকেতন খুঁজে বের করা যাবে কিনা জানেন না, হয়তো ফোন আছে অন্য কোনো নামে, তবু চেষ্টা করে দেখা যেতেই পারে। এই সময় ডোরবেল বাজলো। তারপর ষষ্ঠীচরণ এসে সহাস্যে ঘোষণা করল, বাবা মশাইয়ের ক্যাকটাস এসে গেছে। পারিজাত নার্সারির মালিক স্বয়ং চণ্ডীচরণ পাঠক থলে হাতে ঘরে ঢুকে বললেন, বাবা মশাইয়ের ক্যাকটাস এসে গেছে। সারা পথ জ্যাম স্যার, বেরিয়েছি সেই 2:30-তে, পৌঁছলাম 4:30-তে। আপনার শূন্যদানে গিয়ে কোণে বইয়ের ঘুমটা খুলব। বড় লাজুক, বুঝলেন তো। সুরসিক পাঠক মশাইয়ের সঙ্গে তখনই ছাদের বাগানে চলে গেলেন কর্নেল। তারপর ভুলে গেলেন পরিতোষ দত্তের কথা। রাতে এবং পরদিন সকালে ছাদের বাগান পরিচর্যার সময় পরিতোষ দত্তের ব্যাপারটা নিয়ে একটু আধটু মাথা ঘামাননি তা নয়, কিন্তু কেন যেন উৎসাহ পাচ্ছিলেন না। কত লোকের সঙ্গে কত জায়গায় পরিচয় হয়েছে তার, এবং নেম কার্ড দিয়েছেন। এই ভদ্রলোক তাঁদেরই একজন। দেখা যাক, গরজ থাকলে আবার ঝর্ণা দাসকে দিয়ে তিনি নিজেই যোগাযোগ করবেন। বোঝাই তো যাচ্ছে তিনি অতিশয় বৃদ্ধ
কর্নেলের চেয়ে সম্ভবত অনেক বেশি। ঝর্ণা তাকে দাদু বলেন। তাছাড়া তিনি নিজে ফোন করতে পারেননি, কাজেই সম্ভবত শয্যাশায়ী কিংবা তত চলাফেরা করতে পারেন না। বেলা 10টার খবরের কাগজগুলোতে চোখ বুলিয়ে আবার একটা চুরুট ধরিয়েছেন কর্নেল। সেই সময় টেলিফোন বাজল। সাড়া দিতেই লালবাজার থেকে DCDD-1 কর্নেলের স্নেহভাজন অরিজিৎ লাহিড়ির সম্ভাষণ শুনতে পেলেন। মর্নিং বস, একটু বিরক্ত করছি। ডার্লিং, তুমি বিরক্ত করলে বিপন্ন বোধ করি। আপনি অলরেডি বিপন্ন কর্নেল। আপনাকে পুলিশ ফাঁসাবে। নরেশ ভদ্র যাচ্ছেন, সঙ্গে একজন এসআই থাকছেন। বরানগর থানার রাধানাথ পালিয়ে। বরানগর? অরিজিৎ খুন খারাপি নাকি? হ্যাঁ, ছাড়ছি বস, ওইসব ঘটলেন। রিসিভার রেখে কর্নেল কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলেন। কে খুন হয়েছে না জেনেও অপরাধবোধ কর্নেলকে বিব্রত করছিল। ক্যাকটাসটা এসে না পড়লে হয়তো অভ্যাস বসে শেষ অবধি বরানগরে ছুটে যেতেন। ক্যাকটাসটা দেখা যাচ্ছে বড্ড অলক্ষণে। আধ ঘন্টার মধ্যে ডিটেকটিভ ইন্সপেক্টর নরেশ ভদ্র এবং সেই রাধানাথ পালিত এসে গেলেন। রাধানাথ বয়সে তরুণ, পরনে পুলিশের উর্দি। নরেশবাবু প্রৌঢ়, প্লেন ড্রেস। তিনি মাঝে মাঝে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের মতো পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলেন, তবে হালদার মশাইয়ের মতো নাটুকে নন, গম্ভীরও নন। সবসময় হাসি খুশি মানুষ। নরেশ ভদ্র বললেন, আমি চুপচাপ কফি খাও, যা কইবার আমার এই ভাইটি কইব। নতুন চাকরিতে ঢুকছে, ঢুকাই মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার। বলে তিনি রাধানাথ পালিতের দিকে তাকালেন। এসআই রাধানাথ পালিত যা বললেন তার সংক্ষেপে এই: যেসব স্বাধীনতা সংগ্রামী বৃদ্ধ বয়সে আত্মীয় পরিজনহীন অবস্থায় একা অসহায় হয়ে পড়েছিলেন, সরকার তাদের জন্য নানান জায়গায় জমি এবং বাড়ি বানিয়ে দিয়েছেন। বরানগরে 1 একর জমিতে 9 জনের জন্য 9টি একতলা বাড়ি করা হয়েছিল। লটারি করে এবং কম দামে 9 জন স্বাধীনতা সংগ্রামীকে এই আবাসন প্রকল্পটি দেওয়া হয়। সমবায় সমিতির ভিত্তিতে দেওয়া এই আবাসন প্রকল্পের নাম বিপ্লবী নিকেতন। প্রতি বাড়ি স্বয়ংসম্পূর্ণ, একটি শোবার ঘর, একটা বসার ঘর, রান্নাঘর, স্নানঘর এবং ল্যাট্রিন। আশ্রমের মতো পরিবেশ। 9 জন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে একজনের নাম পরিতোষ দত্ত। ভোরবেলায় প্রতিদিন তিনি গঙ্গা স্নান করে এসে গীতা পাঠ করতেন। আজ তাঁকে কেউ বেরোতে দেখেননি বা তার গীতা পাঠও শুনতে পাননি। তাই আবাসন সমিতির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ ভাদুড়ি তাঁর খোঁজ নিতে যান। বসার ঘরের দরজা খোলা ছিল। গঙ্গাপ্রসাদ বাবু ভেতরে উঁকি দিয়ে চমকে ওঠেন। শোবার ঘরের দরজার কাছে উপুড় হয়ে পড়ে আছেন পরিতোষবাবু। মাথার পেছনটা রক্তাক্ত। হাঁকডাক শুনে সবাই ছুটে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। খুনি সব ঘর তন্ন তন্ন করে কিছু খুঁজেছে। জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। পুলিশ আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায়। সবাইকে জিজ্ঞাসাবাদ করে পরিতোষ দত্তের লাশ মর্গে পাঠানো হয়। কিন্তু রাধানাথ পালিত হঠাৎ লক্ষ্য করেন কর্নেলের নেম কার্ড পরিতোষবাবুর হাতের মুঠোয় ধরা আছে। কার্ডটা ছাড়িয়ে নিয়ে তিনি দেখতে পান উল্টো পিঠে আঁকাবাঁকা অক্ষরে লেখা আছে কাঠমান্ডু। যাই হোক, একজন স্বাধীনতা সংগ্রামীকে খুন করা হয়েছে এই খবর পেয়েই এলাকার এক রাজনৈতিক নেতা সরাসরি লালবাজার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অরিজিৎ লাহিড়ি তখনই আইও রাধানাথ বাবুকে কেস ফাইল নিয়ে যেতে নির্দেশ দেন। ষষ্ঠী ততক্ষণে কফি এনে দিয়েছিল। নরেশ ভদ্র কফিতে শেষ চুমুক দিয়ে বললেন, এবারে কর্নেল সাহেব কি কন শুনি। আমার নেম কার্ডটা কি সঙ্গে এনেছেন রাধানাথ বাবু? এখন কেস আমাগো হাতে। বলে তিনি বুক পকেট থেকে নেম কার্ডটা বের করে কর্নেলকে দিলেন। কার্ডটা বিবর্ণ এবং কিনারা ক্ষয়ে বা ফেটে গেছে। অনুমান করলেন অন্তত 10-12 কিংবা 15 বছর আগের কার্ড। তারপর উল্টো পিঠের লেখাটা দেখতে দেখতে বললেন, কাঠমান্ডু নয়, মনে হচ্ছে কাঠমান্টু। হ্যাঁ, কাঠমান্টু। মান্টু কেন? সঙ্গে সঙ্গে কর্নেলের স্মৃতির অন্ধকার অংশে আলো পড়ল।
মনে পড়ে গেল পরিতোষ দত্তের কথা। হ্যাঁ, বছর 15 আগে উড়িষ্যার জঙ্গলে আলাপ হয়েছিল তার সঙ্গে। তখন পরিতোষবাবু কাঠের কারবার করতেন। গঞ্জাম জেলার বহরমপুর শহরে কাঠের বাজারকে বলা হতো কাঠমান্ডু। সম্ভবত ঝর্ণা দাসকে তিনি এই কথাটিও বলতে বলেছিলেন কর্নেলকে, যাতে কর্নেল তাকে চিনতে পারেন। বহরমপুরের কাঠমান্ডুতে তাঁর কাঠগোলা ছিল, কিন্তু তিনি যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন সে কথা কর্নেলকে বলেননি। নরেশবাবু হাসলেন। কর্নেল সাহেবের মুখ বলতেছে দ্য মিস্ট্রি সলভ। নরেশবাবু, মিস্ট্রি সলভড হয়নি, বরং প্যাঁচালো হয়ে গেল। কাঠমান্ডু ওড়িয়া শব্দ, আসলে হিন্দি মান্ডি শব্দের মানে বাজার। শব্দটা নেপালে গিয়ে হয়েছে মান্ডু, কাঠমান্ডু, আর ওড়িয়া ভাষায় ওটা দাঁড়িয়েছে মান্টু। কাঠমান্ডু মানে কাঠের বাজার। বুঝলাম, কিন্তু আপনার নেম কাঠের উল্টো পিঠে ভিকটিম কাঠের বাজার বসাইলেন কেন? সেটা বুঝতে হলে আমাকে ঘটনাস্থলে যেতে হয়। ওডো ওডো হে রাধানাথ, যা কইছিলাম মিলল তো? নরেশ ভদ্র উঠে দাঁড়িয়ে বললেন। বিপ্লবী নিকেতনে পৌঁছতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। সারা পথ কর্নেল চুপচাপ বসে 15 বছর আগে পরিতোষ দত্ত নামক এক কাঠ ব্যবসায়ীর সঙ্গে আলাপের স্মৃতিচর্চায় মগ্ন ছিলেন। কিন্তু তার চেহারা আবছা থেকে যাচ্ছিল। শুধু একটা ব্যাপারই তার স্মৃতিতে ভেসে আসছিল, তিনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। তবে তা নিয়ে কর্নেল তাকে কোনো প্রশ্ন করেননি। এখন বুঝতে পারছেন ব্রিটিশ পুলিশ তাঁর পায়ে গুলি করেছিল। গেটের কাছে যথারীতি একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। ভেতরে একজন পুলিশ অফিসার আর জনা 2 কনস্টেবলকে দেখতে পেলেন। ওদেরকে দেখতে পেয়ে পুলিশ অফিসারটি এগিয়ে এলেন। নরেশ ভদ্র বললেন, এই যে কাসিম সাহেব, আপনি এখানে ট্রান্সফার হইলেন কবে? প্রায় 1 মাস হয়ে গেল স্যার। ভালো, কিছু ব্যাকগ্রাউন্ড তাহলে আপনার কাছে আশা করতে পারি? না স্যার, এরা সব জেনুইন ফ্রিডম ফাইটার। 70 থেকে 85-র মধ্যে বয়স। এ পর্যন্ত কোনো গোলমেলে বা সন্দেহজনক কাজকর্মের খবর আমাদের রেকর্ডে নাই। হ্যাঁ, বাইরে এদের অনেককেই সবাই বিভিন্ন ক্লাব ডেকে নিয়ে যেত, সেটা স্বাভাবিক। বাইরের অনেক লোক মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ করতে আসতো, কিন্তু তেমন কোনো ঘটনা এ যাবৎ ঘটেনি। রাধানাথ পালিত বললেন, 8 জন আবাসিকের স্টেটমেন্ট আমি সকালেই নিয়েছি, কারো কথার মধ্যে সন্দেহযোগ্য কিছু পাইনি। সমস্যা হলো এরা কোনো দারোয়ান বা সিকিউরিটি লোক রাখেননি। রাত 10টায় গেটের ভেতর থেকে তালা এঁটে দেন চেয়ারম্যান মিস্টার ভাদুড়ি। কোঅপারেটিভ হাউসিং তাই নামেই একটা অফিস আছে ওই ছোট্ট ঘরটাতে। একজন মাত্র ক্লার্ক কাম টাইপিস্ট, ঝর্ণা দাস নামে একটি মেয়ে। সে সকাল 10টায় আসে, 5টায় চলে যায়। সেক্রেটারির নাম ভোলানাথ রায়, তিনিও ফ্রিডম ফাইটার এবং আবাসিক। ওই বাড়িটাতেই থাকেন। ক্যাশিয়ার গোবিন্দবাবুও তাই, তিনি থাকেন ওই শেষ দিকের বাড়িতে। খাতাপত্র এবং অডিট রিপোর্ট চেক করেছি, সব অল রাইট। ঝর্ণা দাস আজ আসেননি? কাসিম সাহেব কর্নেলের দিকে বারবার তাকাচ্ছিলেন। এতক্ষণে নরেশ ভদ্র কর্নেলের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিলেন। কাসিম সাহেব অবাক চোখে তাকিয়ে বললেন, আপনি কর্নেল সাহেব? নমস্কার স্যার, আপনার কথা আমি শুনেছি। পরিতেশবাবুকে তো আপনি চিনতেন? মাথা নেড়ে সায় দিয়ে কর্নেল আবার জিজ্ঞেস করলেন, ঝর্ণা দাস কোথায়? এসেছিলেন, কান্নাকাটি করছিলেন। চেয়ারম্যান তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আপনারা তাকে কিছু জিজ্ঞেস করেননি? করেছিল, কান্নার চোটে অস্থির, জোরে মাথা নেড়ে বলছিল সে কিছুই জানে না। কাল বিকেলে পরিতোষবাবু তাকে ওষুধ আনতে পাঠিয়েছিলেন, ওষুধ এনে দিয়ে সে বাড়ি চলে গিয়েছিল। তার ঠিকানাটা আমাকে দেবেন? কেস ফাইল আমার হাতে, সব ঠিকানা নেওয়া হয়েছে। মানে আগে এই ভদ্রলোকেরা কে কোথায় ছিলেন সে সব ঠিকানাও রাধানাথ জোগাড় করেছে, আপনি পেয়ে যাবেন। এখন চলুন ভিকটিমের ঘরে যাওয়া যাক। কাসিম সাহেব, দরজা লক করা থাকলে খুলে দেবেন, চলুন। পরিতোষ বাবুর বাড়িটা পশ্চিম দিকের শেষ প্রান্তে।
বাড়ির সামনে তরুণ গাছপালা আর ফুলের বাগান। ভদ্রলোকের প্রকৃতি প্রেম ছিল, কর্নেলের মনে পড়ে গেল। কিন্তু শুধু এটাই অদ্ভুত, একজন স্বাধীনতা সংগ্রামী ওড়িশায় কাঠের কারবার করতেন। দরজায় হ্যান্ডকাফ আটা ছিল। কাসিম সাহেব খুলে দিলেন। বসার ঘরে ঢুকে দেখতে পেলেন কর্নেল একটা বইয়ের র্যাক থেকে বইগুলো তছনছ করা হয়েছে। জানালাগুলো বন্ধ। শোবার ঘরের দরজার ওধারে মেঝেতে খানিকটা রক্তের ছাপ। বিছানা উল্টানো, বালিশ নিচে পড়ে আছে। ঘরে কোনো আলমারি নেই। একটা পুরনো তোরঙ্গের তালা ভেঙে জামা কাপড় আর কিছু কাগজপত্র বের করে খুনি তল্লাশি চালিয়েছে। কাগজপত্রগুলো বেশিরভাগই নানান সঙ্গের দেওয়া মানপত্র, তার সঙ্গে কিছু চিঠি। চিঠিগুলোতে দ্রুত চোখ বুলিয়ে নিলেন কর্নেল। বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের লেখা নিছক কুশল বিনিময়। দেয়ালে কয়েকটা ছবি টাঙানো আছে, সেগুলো ঠিকঠাক আছে, গান্ধীজি, নেহেরু, নেতাজি এবং রবীন্দ্রনাথ। কিন্তু রান্নাঘর, স্নানঘর এবং ল্যাট্রিনেও খুনির তল্লাশের চিহ্ন স্পষ্ট। বেরিয়ে গিয়ে চোখে পড়ল গঙ্গার ঘাটে স্নান করতে যাওয়ার জন্য একটা দরজা পরিতোষবাবুর বাড়ির পেছনেই আছে। সেদিকে কর্নেল তাকিয়ে আছেন দেখে রাধানাথবাবু বললেন, চেয়ারম্যান এবং আরো কজন আবাসিক বলছেন দরজাটা ভেজানো ছিল, তার মানে খুনি ওই পথেই পালিয়েছে। নরেশবাবু বললেন, কিন্তু ঢুকেছিল কিভাবে? কম্পাউন্ড ওয়ালের ওপর তো দেখি কাঁটাতারের বেড়া। কাসিম সাহেব আঙুল তুলে গঙ্গার দিকে পাঁচিলের বাইরে একটা গাছ দেখিয়ে বললেন, ওই গাছের একটা ডাল থেকে পা বাড়ালেই কাঁটাতারের বেড়া পেরোনো যায়। আমি দেখেছি, পাঁচিলের ওপরে একটা ঘষ্টানো দাগ আছে। রাধানাথ পালিত সায় দিলেন। নরেশ ভদ্র বললেন, কর্নেল সাহেব দেখবেন নাকি? না, আমাকে এবার ঝর্ণার ঠিকানাটা দিন। ওনাকেও কিছু শিখাইবেন না? আপনারা স্টেটমেন্ট নিয়েছেন, সেই যথেষ্ট। ঝর্ণার বাড়ি বাগবাজার এলাকায়। নরেশ ভদ্রের সঙ্গে তার জিপে চেপে ঠিকানাটা খুঁজে বের করলেন কর্নেল। কিন্তু ঝর্ণা বাড়িতে ছিল না। তার মা বললেন, ঝর্ণা কিছুক্ষণ আগেই বেরিয়েছে। অগত্যা বাড়ি ফিরতে হলো কর্নেলকে। নরেশবাবু কর্নেলকে ইলিয়ট রোডে কর্নেলের অ্যাপার্টমেন্ট হাউসের দরজায় পৌঁছে দিয়ে চলে গেলেন। তাকে পরিতোষবাবুর লাশ সম্পর্কে মর্গের ফাইনাল রিপোর্টে কি থাকে তা ফোনে জানাতে বললেন কর্নেল। প্রায় 3টে বাজে। 3 তলায় কর্নেলের অ্যাপার্টমেন্টের দরজা খুলে দিয়ে ষষ্ঠীচরণ আস্তে করে বলল, একটা মেয়ে ছেলে এসে বসে আছে, এত করে বললুম কথাই শুনল না, জোর করে ঢুকে পড়ল, খুব কান্নাকাটি করেছে মনে হলো। ড্রয়িং রুমের সোফায় মাত্র 17-18 বছর বয়সী একটি মেয়ে বসেছিল। কর্নেলকে দেখেই সে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি কর্নেল সাহেব? আমার নাম ঝর্ণা। কাল বিকেলে। তাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, একটু বসো, আমি ঝটপট খাওয়া সেরিনি। খিদে পেয়েছিল প্রচণ্ড, কিন্তু দেরি হয়ে গেছে বলে অভ্যেস মতো সামান্যই খেলেন। তারপর ষষ্ঠীকে কফি পাঠাতে বলে ড্রয়িং রুমে গেলেন। ঝর্ণা রুমালে চোখ মুছে বলল, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। কাঠমান্ডু? হ্যাঁ। বলে সে ঠোঁট কামড়ে ধরে কান্না সামলে নিল। তারপর বলল, কাল বিকালে আপনাকে ফোন করে গিয়ে পরিতোষ দাদুকে বললুম। উনি একখানা বই দিয়ে বললেন, যদি আমার বরাতে কিছু ঘটে তুমি এই বইখানা কর্নেল সাহেবকে পৌঁছে দিয়ে আসবে। চটি বইটার নাম জনৈক বিপ্লবীর আত্মচরিত। লেখকের নাম পরিতোষ দত্ত। বইটা গত জানুয়ারিতে প্রকাশিত। পাতা উল্টাতে গিয়ে দেখা গেল এক টুকরো কাগজ ভেতরের পাতা থেকে মাথা উঁচিয়ে আছে। সেই পাতা উল্টে কর্নেল দেখলেন ডট পেনে লেখা আছে, 1942 সালের আগস্ট বিপ্লবের সময় সত্যকাম রায়ের সঙ্গে আমার আলাপ হয়। কাঁথিতে ঝড় বৃষ্টির রাত্রে ট্রেজারি লুণ্ঠনের সময় সে আমার সঙ্গে ছিল। তার চেহারা আমার স্পষ্ট মনে আছে। কিন্তু সম্প্রতি বিপ্লবী নিকেতনে যাকে সত্যকাম রায় নামে দেখলাম,
সে কখনো সেই সত্যকাম নয়। অথচ সরকারি তাম্রফলক দেখেছি তার ঘরে। আমি তাকে চার্জ করেছিলাম। সে বলল, একই নামে কি দুজন বিপ্লবী থাকতে পারে না? এদিকে গঙ্গা প্রসাদ ভাদুড়ী একদিন কথায় কথায় বলছিলেন সত্যকাম বাবু কাঁথি ট্রেজারি লুণ্ঠনের মূল নায়ক। আমি মুখ বুজে থাকলাম। তাম্রপত্রে এই ঘটনার ঈষৎ উল্লেখ আছে। আমার দৃঢ় বিশ্বাস এই লোকটি জাল সত্যকাম। নিশ্চয়ই সে সত্যকামের তাম্রফলক চুরি করেছিল। আমার এই আত্মজীবনীর একটি কপি এনে বাকি কপিগুলো প্রকাশক আমার দূরসম্পর্কের নাতি অজয় প্রকাশের কাছে গোপনে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পর তাকে বইটি বাজারে ছাড়তে বলেছি। এই পাতায় ছাপা হরফে কাঁথি ট্রেজারি লুঠের বিস্তারিত বিবরণ আছে, কিন্তু এই টুকরো কাগজে পরিতোষবাবুর আঁকাবাঁকা হরফে লেখা ওই কথাগুলোই কর্নেলের কাছে যথেষ্ট। যথেষ্ট, কিন্তু শুধু এই কারণেই কি জাল সত্যকাম তাকে খুন করে ফেলবে? না, খটকা থেকে যাচ্ছে কর্নেলের মনে। উনি ঝর্ণাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বইটা পড়েছো? কাল রাত্রে পড়েছি। এই কাগজটা? পড়েছি। সত্যকাম রায় বিপ্লবী নিকেতনেই আছে। বদমেজাজি লোক, কারোর সঙ্গে তত মেলামেশা করেন না। কিন্তু তুমি পুলিশকে আজ এসব কথা জানাওনি কেন? ভয় পেয়েছিলাম। আমি মোটে 750 টাকা মাইনে পাই। আমরা খুব গরিব, মাধ্যমিকও পাশ করতে পারিনি। এমএলএ বাবুকে ধরে এই চাকরিটা পেয়েছি। তুমি আবার অফিস যাচ্ছ কবে থেকে? সেক্রেটারি দাদু কাল থেকে যেতে বললেন। ঠিক আছে, তুমি কাল থেকে যথারীতি অফিসে যাবে। ঘুণাক্ষরে এসব কথা কাকেও বলবে না। আর শোনো, দরকার হলে আমাকে ফোন করবে। তোমাকে নেম কার্ড দিচ্ছি না, নাম্বারটা লিখে দিচ্ছি। ঝর্ণা চলে গেল। তার কিছুক্ষণ পরে নরেশ ভদ্র টেলিফোনে জানালেন, মর্গের ফাইনাল রিপোর্টে বলা হয়েছে ভোতা কিন্তু একটু সুচলো জিনিস দিয়ে পরপর দুবার পরিতোষবাবুর মাথার পেছনে আঘাত করার ফলেই তার মৃত্যু হয়েছে। নরেশবাবুকে কর্নেল কাল সকাল 10টায় আসতে বললেন। ভোতা কিন্তু একটু সুচলো জিনিস, সেটা কি হতে পারে? তারপর কফি খেয়ে সত্যকাম রায়ের আগের ঠিকানা টালিগঞ্জ এলাকায় সরজমিন অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। একটা সংকীর্ণ গলির মধ্যে দোতলা বাড়ি। নিচের তলার ভাড়াটে অধীর গাঙ্গুলি বললেন, সত্যকাম বাবুকে আমি পাশের একটা ঘর সাবলেট করেছিলাম। কমাস আগে উনি ঘর ছেড়ে দিয়ে কোথায় গেছেন জানি না। অনেক কথাবার্তা বললেও নতুন কোনো তথ্য জানা গেল না। অধীরবাবু তাকে ফ্রিডম ফাইটার বলে জানতেন। দেয়ালে তাম্রফলকও দেখেছিলেন। সরকার থেকে মাসে 1000 টাকা পেনশন পেতেন। বাড়ি ফিরে পরিতোষবাবুর আত্মজীবনী পড়তে বসলেন কর্নেল। কাঁথি ট্রেজারি লুটের বিবরণ পড়তে পড়তে এক জায়গায় থমকে যেতে হলো তাকে। পরিতোষবাবু লিখেছেন, ট্রেজারি লুণ্ঠনে নগদ টাকা ছাড়াও অনেকগুলি স্বর্ণপিণ্ড হস্তগত হয়েছিল। সেগুলি পরে আমাদের কেন্দ্রীয় কোষাগারে গোপনে রাখা হয়। কিন্তু নভেম্বর মাসে পুলিশ অতর্কিতে হানা দিয়ে স্বর্ণপিণ্ডগুলি উদ্ধার করে। আমরা তখন নানা অঞ্চলে আত্মগোপন করেছিলাম। তবে সত্যের খাতিরে বলছি, একটি কৌটায় একখণ্ড বহুমূল্য রত্ন ছিল। সেটি আমি কৌতূহলবশত নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম। রাত্রে কৌটো খুলে দেখতাম রত্ন থেকে নীল আভা ঠিকরে পড়ছে। সম্ভবত এটি বৈদুর্য মুনি। আমার কোষ্ঠী অনুসারে বৈদুর্য মুনি আমার জীবনে হিতকারী রত্ন। সত্যিই তাই। 5 বৎসর পরে দেশের স্বাধীনতা অর্জিত হল। আমি ওড়িশার বহরমপুরে কাষ্ঠ ব্যবসায়ী নিত্যানন্দ জেনার বাড়িতে ছিলাম। তিনি আমাকে সারান্ডা অরণ্যে ঠিকাদারের কাজে সঙ্গী করেছিলেন। ক্রমে আর্থিক সচ্ছলতা আসার পর
আমি স্বাবলম্বী হলাম। বৈদুর্য মনিটি কিন্তু আমি বিক্রয় করিনি, গোপনে এমনভাবে তা রেখেছিলাম কারো সাধ্য ছিল না তা খুঁজে বের করতে পারে। রত্নটি অদ্যাবধি আমার কাছে আছে। তারই গুণে লটারিতে আমার নাম উঠেছিল এবং বিপ্লবী নিকেতনে বাকি জীবনের জন্য ধর্মকর্মে মন দিয়ে শান্তিতে কাটানোর সুযোগ পেয়েছি। এই পর্যন্ত পড়েই কর্নেল বইটা বন্ধ করলেন। তার প্রথমেই সন্দেহ হলো, ঝর্ণা দাস জাল সত্যকামের সঙ্গে ষড়যন্ত্র করেনি তো? মুখ আর হাবভাব দেখে মানুষের কিছু বোঝা যায় না। ঘড়ি দেখলেন, রাত 9টা বাজে। অরিজিৎকে টেলিফোন করলেন তার বাড়িতে। সাড়া দিয়ে সে বলল, বলুন বস। অরিজিৎ, আজ রাতেই 2টি বাড়িতে হানা দিয়ে তল্লাশ করা দরকার। কি ব্যাপার? একটা বৈদুর্যমণি পরিতোষবাবুকে খুনের কারণ। বলেন কি? কিন্তু কোথায় হানা দিতে বলছেন? একই সঙ্গে ঝর্ণা দাসের বাড়ি এবং বিপ্লবী নিকেতনে সত্যকাম রায়ের বাড়িতে। জিনিসটা না পেলেও দুজনকে জেরা করার জন্য আটক করা দরকার। দিস ইজ আর্জেন্ট। ওকে বস, কিন্তু দেখবেন একজন ফ্রিডম ফাইটারকে ধরে টানাটানি করে আমি যেন ফেসে না যাই। না অরিজিৎ, ভদ্রলোক জাল সত্যকাম রায়। হ্যাঁ, এত সব ব্যাপার। দেরি নয় কিন্তু। রত্নটা না পাওয়া গেলেও জাল সত্যকাম রায় একটা বড় কেস হবে। ঠিক আছে। সকালে ফোন এলো অরিজিৎ লাহিড়ির। রত্ন কিছু পাওয়া যায়নি। রাজনৈতিক চাপে ঝর্ণাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। জেরা করে ঝর্ণার কাছে কিছু জানা যায়নি। ভীষণ কান্নাকাটি করেছে শুধু। তবে সত্যকামের পরিচয় জানা গেছে দাগি ফেরারিদের তালিকা এবং ছবি থেকে। তার নাম ভানু মহান্তি, বাড়ি মেদিনীপুরে। ব্রিটিশ আমলে পুলিশের চর ছিল। আগস্ট বিপ্লবের সময় পুলিশকে সাহায্য করেছিল। জাল বিপ্লবী সেজে সে বিপ্লবীদের দলে ভিড়েছিল কিছুকাল। বুঝলুম। তাহলে তার পক্ষে পরিতোষবাবুর হাতানো রত্নের খবর জানার একটা সুযোগ ছিল। কিছুক্ষণ পরে নরেশ ভদ্র এলেন। কি যে করেন কর্নেল সাহেব, খামোখা মাইয়াটারে লইয়া টানাটানি, খালি কান্দে আর কান্দে। তাহলে ঝর্ণার কান্নায় রত্ন ঝরল না? না, তবে ভানু মহন্তরে এতদিনে কুইজা পাইলাম। আপনারই ক্রেডিট। চলুন শেষ চেষ্টা করা যাক। যাবেন কই? বিপ্লবী নিকেতনে। সেখানে গিয়ে দেখা গেল 7 জন স্বাধীনতা সংগ্রামীর জরুরি বৈঠক চলছে অফিস ঘরে। কর্নেলদের দেখে ওরা খুব ঘটা করে অভ্যর্থনা জানালেন। চেয়ারম্যান উত্তেজিতভাবে বললেন, সত্যকামের ওপর আমার বরাবর একটু সন্দেহ ছিল। তাকে আমি শেষবার দেখেছিলাম বারাসাতে একটা সভায়। সে প্রায় বছর 5 আগের কথা। তারপর দেখলাম এখানে অন্যরকম চেহারা। আসল সত্যকাম ছিল রোগা বেঁটে, আর এই জাল সত্যকাম বেঁটে হলো রোগা নয়, চুলও তো অত সাদা নয়। এ কি করে হয়? এক ভদ্রলোক চেয়ারে বসে ফাইল ঘাঁটছিলেন। ফ্যানের হাওয়ায় কাগজপত্র উড়ে যাচ্ছে দেখে তিনি পেপার ওয়েট খুঁজতে থাকলেন। বললেন, মনে চাই সেই নতুন পেপার ওয়েটটা গেল কোথায়? মোটা এবং মাথার দিকটা একটু সুচলো। আগে হ্যাঁ, ওটা সম্ভবত গঙ্গায় ছুঁড়ে ফেলা হয়েছে, কারণ ওটাই ছিল মার্ডার ওয়েপন। সবাই নড়ে উঠলেন। তারপর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ বাবু গম্ভীর মুখে বললেন, 3টে ভারী পেপার ওয়েট ছিল, সেগুলো গোল আর চ্যাপটা। কদিন আগে একটা পেপার ওয়েট কেনা হয়েছিল ডিম আলো বরণের এবং বেশ ভারী। নেই সেটা। না, ঝর্ণাকে 4টে পেপার ওয়েট এই ড্রয়ারেই রাখতে দেখেছি। নরেশবাবুকে ডেকে নিয়ে কর্নেল বাইরে এলেন। বললেন, চলুন পরিতোষবাবুর ঘরটা আবার দেখে যাই। দৈবাত বিড়ালের চোখ না দেখতে পাই, লেজের ডগাটুকুই যথেষ্ট। বৈদুর্যমণিকে ইংরেজিতে বলে ক্যাটস আই। দরজার কড়াই যথারীতি হাতকড়া আটা ছিল। নরেশবাবু খুলে দিয়ে বললেন, রত্ন থাকার কথা নয়। মোহন্ত মহা ধরিবাজ ঘুঘু। আর বেড়ালের চোখ কইলেন, মোহন্ত কিন্তু নিজেই বেড়াল চোখো।
পরিতোষ বাবুর ঘর তেমনি লণ্ডভণ্ড অবস্থায় থেকে গেছে। দেয়ালে লটকানো বরেণ্য দেশ নেতাদের ছবি, গান্ধীজি, নেহেরু, নেতাজি এবং রবীন্দ্রনাথ। ভানু মহন্ত কেন কে জানে ছবিগুলোর দিকে নজর দেয়নি। গান্ধীজি এবং নেহেরুর ছবি খুলে নামানোর পর নেতাজির ছবি খোলার চেষ্টা করলেন কর্নেল, কিন্তু খোলা যাচ্ছিল না। নিচের দিকটা শক্ত করে আটকানো আছে। জোরে টান দিতেই ছবিটা প্রায় উপড়ে এলো। নিচের ফ্রেমটা দেয়ালে আটকে থাকলো, কিন্তু তখনই চৌকো একটা গর্তে এক টুকরো ইঁট ঢোকানো আছে দেখা গেল। ইঁটটা টেনে বের করলেন কর্নেল। তারপর ভেতর থেকে খুদে একটা কৌটো বেরোলো, খবরের কাগজে মোড়া সেটা। মোড়ক খুলে দেখা গেল লাল ভেলভেটে মোড়া পিসবোর্ডের কৌটো, তার ভেতর এক টুকরো উজ্জ্বল ধাতু। নীল ছটার ঠিকরে পড়ছিল। নরেশবাবু বললেন, আরে বাস, আপনি জানতেন? কি কাণ্ড! না, তবে অগাস্ট বিপ্লব এবং নেতাজি এই দুটো কথা যেন একই কথার দুই পিঠ, তাই চান্সটা ছিল। গতকাল কে জানে কেন নেতাজির ছবিটা আমার বেশি করে চোখে পড়েছিল। এরই কয় পিওর ম্যাথ, বিশুদ্ধ গণিত। বেড়ালের চোখ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক ও বিবেকের সাথে আমি কমলেশ। সেই সাথে আজকের গল্প পাঠে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সাবস্ক্রাইবার পারমিতা দাস রায়। পারমিতা, আপনাকে রেনবো মিডিয়া পরিবারে জানাই স্বাগত। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকেন, হ্যাঁ পুরোটা শুনেছেন মানে ধরেই নিতে পারি আপনার ভালো লেগেছে। ভালো যখন লেগেছে তখন একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমরা আরও অনেক শ্রোতার কাছে পৌঁছতে পারি। আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের অনেকখানি সাহায্য করবে আমাদের লক্ষ্যে পৌঁছতে। ধন্যবাদ সকলকে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।